তো আজকে যেটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে সংবিধান সংশোধনী। সংবিধান সংশোধনী তো প্রচুরবার সংবিধান সংশোধনী হয়েছে, কিন্তু আমরা সবকটা সংবিধান সংশোধনীকে নিয়ে পড়বো না। আমরা মেন সংবিধান সংশোধনীগুলো যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেগুলো কি করবো। যেমন প্রথম যেটা সংশোধনী হয়েছে, তাহলে আমাদের চ্যাপ্টারটা হলো কি সংবিধান সংশোধনী। ওকে, সংবিধান সংশোধন বা এটাকে একটা কথা বলা হয় কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ফার্স্ট রেকর্ডিং স্টার্ট আছে। ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কবে হয়? 1951 আন্ডার দ্য রেইন অফ জওহরলাল নেহেরু। ঠিক আছে, ফার্স্ট সংবিধান সংশোধনীতে প্রথম কথা কি হয়, যে প্রথম কথা হচ্ছে যে তখনকার দিনে একটা ছিল মানে ল্যান্ড হোল্ডিং সিস্টেম। ল্যান্ড হোল্ডিং সিস্টেম, জমিদারি প্রথা। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো, হিস্ট্রিটাকে একটু ঘাঁটলে দেখবে যে যখন আমাদের লর্ড কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট করেছিল, তখন কিন্তু এই জমিদারি প্রথাটাকে অনেকটা ভাবে কিন্তু মানে ইনজিওর করেছিল। তো সেই ব্যাপারটা হচ্ছে জমিদারি ল্যান্ড হোল্ডিং যে সিস্টেমটা রয়েছে, এই ল্যান্ড হোল্ডিং সিস্টেমটাকে একটা সাংবিধানিক আকার দেওয়া হয়। মানে ল্যান্ড হোল্ডিং যে সিস্টেমটা রয়েছে সেটাকে কিন্তু একটা মানে জমিদারি প্রথাটাকে যে মানে তুলে দিতে হবে, সেইটাকে একটা কিন্তু সাংবিধানিক আকার দেওয়া হয় ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। প্লাস আর কি অ্যাড করা হয় না, কি হয় যে বাক স্বাধীনতা, আমাদের যে হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, এই ফ্রিডম অফ স্পিচের উপর কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়। ঠিক আছে, ল্যান্ড হোল্ডিং সিস্টেমটাকে একটা সাংবিধানিক আকার দেওয়া হয়। প্লাস হচ্ছে কি আমাদের ফ্রিডম অফ স্পিচ, এই বাক স্বাধীনতার অধিকারটাকে, সেইটাকে কি হয় না তার উপর কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়। এটা কততম সংবিধান সংশোধনে? ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1951। ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা কোথায় কবে হয়েছিল? 1951 আন্ডার দ্য রেইন অফ জওহরলাল নেহেরু। ঠিক আছে, এবারে দেখো অনেক কিছু সংবিধান সংশোধনী হয়েছে, সবকিছু পড়া দরকার নেই। এবারে যেটা আমাদের পড়া দরকার আছে, সেভেন্থ, খুব ইম্পর্টেন্ট। সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল, কবে হয়েছিল? 1956 সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আচ্ছা, ফার্স্ট এটা কি বললো? বাক স্বাধীনতার উপর কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে দেখো সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1956টাকে কেন? সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সংবিধান সংশোধনী। সংবিধান সংশোধনীও বলা যেতে পারে বা এটাকে কি বলা যেতে পারে? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1956টা কেন ইম্পর্টেন্ট? এইখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে গুরুত্ব দেয়। ইয়েস, তার মানে কি যে কথা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে রাজ্যটা পুনর্গঠিত হয়। তার মানে কি হয়, ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে, ল্যাঙ্গুয়েজের বেসিসে স্টেট রিঅর্গানাইজড হয়। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের বেসিসে স্টেটটা রিঅর্গানাইজড হয়। এবং ব্যাপারটা হচ্ছে কি যে আগে কি হতো যে এইটার আগে এরকম করা হতো, দেখো এ ক্যাটাগরি স্টেট, বি ক্যাটাগরি স্টেট, সি ক্যাটাগরি স্টেট, ডি ক্যাটাগরি স্টেট। এই 1956-এ যখন ল্যাঙ্গুয়েজের বেসিসে স্টেটটা রিঅর্গানাইজড হলো, তখন কিন্তু এ ক্যাটাগরি রাজ্য, বি ক্যাটাগরি রাজ্য, সি ক্যাটাগরি রাজ্য, ডি ক্যাটাগরি রাজ্য আর থাকবে না। ল্যাঙ্গুয়েজের বেসিসে স্টেটটা রিঅর্গানাইজড হলো 1956-এ। প্লাস কি হয় যে এটার সঙ্গে কি হয় না, এটার সঙ্গে আরো কি হয়, তখন কি হয় এই ল্যাঙ্গুয়েজের বেসিসে 14 হচ্ছে স্টেট হয়।
14 স্টেট এবং হচ্ছে 14 ইউনিয়ন টেরিটরি। স্টেট এবং 6 ইউনিয়ন টেরিটরি এই ল্যাঙ্গুয়েজের বেসিসে রিঅর্গানাইজেশন। ফার্স্ট অন্ধ্রপ্রদেশ এরকম করে 14 স্টেট 6 ইউনিয়ন টেরিটরি। তাহলে যদি বলে ল্যাঙ্গুয়েজটাকে আমাদের কবে মানে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, সেটা 1956 এ 7th অ্যামেন্ডমেন্টে কি করা হলো, যখন ল্যাঙ্গুয়েজের বেসিসে রিঅর্গানাইজ করা হলো, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরিতে ডিভাইড করা হলো, সেটাকে বন্ধ করতে হবে। এবার ওখানে এটা হয়ে গেছে। এরপরে একদম দেখো 56 হলো। এরপরে হচ্ছে 1961 কি করা হলো, 10th অ্যামেন্ডমেন্ট। 7 ছিল, ওটা হচ্ছে 10 অ্যামেন্ডমেন্ট। কি 10 অ্যামেন্ডমেন্টে করা হলো খুব ইম্পর্টেন্ট। আমাদের এটা ইউনিয়ন টেরিটরি আছে না, দাদরা নগর হাভেলি, এইগুলো আগে কি ছিল, পর্তুগিজদের অনুপ্রবেশ ছিল। এখানে পর্তুগিজরা থাকতো, পর্তুগিজদের থেকে ওটাকে মুক্ত করা হলো, দিয়ে দাদরা নগর হাভেলিটাকে পুরোপুরি ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হলো। মানে তিনটে একসাথে মার্জ হলো। হ্যাঁ, তাহলে এইটা কবে হয়, 10th অ্যামেন্ডমেন্ট 1961। কবে দাদরা নগর হাভেলিটা ক্রিয়েট হয় বা ইউনিয়ন টেরিটরিতে ইনক্লুডেড করা হয়, তার অ্যান্সার কিন্তু 1961ই হবে, কারণ 10th অ্যামেন্ডমেন্টেই এটা করা হয়েছিল, দাদরা নগর হাভেলিটাকে সেটাকে পর্তুগিজদের থেকে মুক্ত করে। ঠিক আছে, 1961। এখান থেকে জাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, এর 100 ইয়ার্স কে তুমি যদি ব্যাক করো, 1861 এ কি হয়েছিল, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট প্লাস কি হয়েছিল, 1862 তে কি হয়েছিল, হাইকোর্ট স্টাবলিশ করা হয়েছিল, ক্যালকাটা হাইকোর্ট স্টাবলিশ হয়েছিল। জাস্ট ইনফরমেশনটা আমি দিয়ে রাখি। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এবং সেই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের বেসিসে 1862 তে কি হয়েছিল, আমাদের হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্টটা স্টাবলিশ হয়েছিল। ক্যালকাটা হাইকোর্ট স্টাবলিশ। কলকাতা, বম্বে, মাদ্রাজ তিনটিতে একসাথে হয়েছে। হ্যাঁ, তিনটেই বলতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের 1857 এ ইউনিভার্সিটি হয়েছিল। হ্যাঁ, ক্যালকাটা, বোম্বে, মাদ্রাজ তিনটেই তো ইউনিভার্সিটি হয়েছিল। এবং ক্যালকাটা হাইকোর্টের মধ্যে কি পড়ছে, আন্দামান নিকোবরের যে ব্যাপারটা, সেটাও কিন্তু ক্যালকাটা হাইকোর্টের মধ্যে ইনক্লুডেড। হ্যাঁ, মানে আন্দামান নিকোবর যে কেসগুলো হবে, সেই কেসগুলো হবে, সেগুলো কিন্তু ক্যালকাটা হাইকোর্টের ইখতিয়ারের মধ্যে চলে আসছে, জুরিডিকশনের মধ্যে চলে আসছে। আচ্ছা, তার সঙ্গে এটা দেখো, 10th অ্যামেন্ডমেন্টটা হলো তো। এবারে দেখো 1961 এই হয়েছিল 12th অ্যামেন্ডমেন্ট। 11টা আছে, সেখানে তোমার আছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, ওটা অতটা ইম্পর্টেন্ট কিছু না। মেন কথা স্টেটগুলো কবে কি ফর্ম হয়েছে, কবে কিরকম হয়েছে, এইগুলো থেকে কিন্তু প্রচুর আছে। যেমন তোমাদের দেখলে দাদরা নগর হাভেলিটাকে ইউনিয়ন টেরিটরি করা হলো, ঠিক সেই রকম ভাবে আর একটা ইউনিয়ন টেরিটরি আছে, সেটা কি হচ্ছে গোয়া, দমন, দিউ। কেমন 1961 এর 12th অ্যামেন্ডমেন্টে কি করা হলো, গোয়া, দমন, দিউটাকেও, এটাও কিন্তু পর্তুগিজদের অধীনে ছিল, এটাকেও কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো। তাহলে বুঝতে পারলেন, ফার্স্টে দাদরা নগর হাভেলি 1961 কত, 10th অ্যামেন্ডমেন্ট। দাদরা নগর হাভেলিটা কি ছিল, ওটা একটা পর্তুগিজদের জায়গা ছিল।
ইউনিয়ন টেরিটরি করা হলো। ওই বছরই আবার 12তম অ্যামেন্ডমেন্টে গোয়া দমন দ্বীপটাকেও মার্চ করে ঠিক আছে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 13th অ্যামেন্ডমেন্ট। 13th অ্যামেন্ডমেন্ট সালটা 1963, খুব ইম্পর্টেন্ট। 13th অ্যামেন্ডমেন্ট কি দেখো, মনে থাকবে কেন, এখানে 3 এখানে 3। 13th অ্যামেন্ডমেন্ট 1963। 13th অ্যামেন্ডমেন্টে কি করা হলো, নাগাল্যান্ড ওয়াজ ফর্ম। নাগাল্যান্ড ওয়াজ ফর্ম এবং ওখানে কিন্তু কিছুটা কনস্টিটিউশনটার কিছু এই নাগাল্যান্ড স্টেটটাকে একটু বিশেষ সুযোগ সুবিধাও দেওয়া হয়েছে নাগাল্যান্ডে। যেমন কিছুদিন আগে জম্মু অ্যান্ড কাশ্মীরটা একটা স্টেট ছিল, ওখানেও বিশেষ কিছু সুযোগ সুবিধা ছিল। ঠিক আছে, তুমি এখানে কম্পিটিটিভ এক্সামে আমাদের এত কিছু পেতে হবে, ঠিক আছে, এত নাম্বার পেলে তবে আমরা কোয়ালিফাই করতে হবে। কেউ যদি ওখানে 30-40 পায়, 30-40ও পায়, তুমি কিন্তু কোয়ালিফাই করে যাবে। তবে সেটা তোমাকে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে বিলং করতে হবে। সেই রকম নাগাল্যান্ডটাকে আমাদের বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সেই যে সুযোগ সুবিধাটা দেওয়া হয়েছিল সেটা কবে, 1963-তে 13তম অ্যামেন্ডমেন্ট। কি করা হয়েছিল, নাগাল্যান্ডটাকে নাগাল্যান্ড ওয়াজ ফর্ম করেছে। ঠিক আছে, ঠিক আছে। প্লাস হচ্ছে দেখো, আবার দেখো 14th অ্যামেন্ডমেন্ট, 14তম অ্যামেন্ডমেন্ট, 14th অ্যামেন্ডমেন্ট। 14th অ্যামেন্ডমেন্টটা হচ্ছে কবে হয়েছিল, 63। এটা কি করা হলো, পন্ডিচেরি। কি পন্ডিচেরিটা, নিশ্চয়ই ইউনিয়ন টেরিটরি। পন্ডিচেরিটাকেও কিন্তু একটা কেন্দ্রশাসিত অঞ্চলে যোগ করা হবে। ঠিক আছে, কিন্তু এর সাথে শুধু এটাকে করা হলো না। এই যে একটা কথা হচ্ছে কি, হিমাচল প্রদেশ রয়েছে, ত্রিপুরা রয়েছে, তাই না, তারপর হচ্ছে মণিপুর রয়েছে। এই সব জায়গায় কোনোদিনও বিধানসভা ছিল না। এই জায়গায় স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি গঠন করা হয়। হ্যাঁ, হিমাচল প্রদেশ রয়েছে, ত্রিপুরা রয়েছে, মণিপুর রয়েছে, আর একটা গোয়া রয়েছে। গোয়াটা ইউনিয়ন টেরিটরি হলেও স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কিন্তু আছে, রাজ্য বিধানসভা। হিমাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর দেখতে পাচ্ছ না, প্রত্যেকটা জায়গায় সিএম আছে। ত্রিপুরাতেও একটা সিএম আছে, মণিপুরে একটা সিএম আছে, হিমাচল প্রদেশে একটা সিএম আছে। কিভাবে সিএমটা আছে, নিশ্চয়ই স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে বলে। এমনকি পর্যন্ত দিল্লিটাও ইউনিয়ন টেরিটরি, দিল্লির মধ্যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে। দিল্লি আর পন্ডিচেরি এই দুটো জায়গা মানে ইউনিয়ন টেরিটরির মধ্যে হলেও স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে। জেনারেলি ইউনিয়ন টেরিটরিতে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে না, কারণ সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট রুল করে। বিধানসভাটাকে গঠন করা হয় হিমাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুরে বিধানসভাটাকে গঠন করা হয়। বিধানসভা তো ছিল না, বিধানসভাটাকে ফর্ম করা হয়, ফর্ম না থেকে ছিল না। এবারে হচ্ছে 15th অ্যামেন্ডমেন্ট। এবারে হচ্ছে 15th অ্যামেন্ডমেন্ট। 15th অ্যামেন্ডমেন্ট, 15th অ্যামেন্ডমেন্টটা কবে হয়েছে, 1965। ঠিক আছে, হ্যাঁ, ওটা হচ্ছে তোমার 13টা হচ্ছে তোমার 13 রয়েছে, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার 5 রয়েছে। এটা হচ্ছে 15th অ্যামেন্ডমেন্ট। 15th অ্যামেন্ডমেন্টটা কবে হয়, 1965। ঠিক আছে,
এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বিচারকদের যে সময়সীমাটা, রিটায়ারমেন্টের সময়সীমাটা 60 থেকে 62 করা হয়। বিচারকদের রিটায়ারমেন্ট সেটা তো হাইকোর্টে, হ্যাঁ, আর সুপ্রিম কোর্টে 65 ইয়ার্স। বিচারকদের রিটায়ারমেন্ট ইয়াস, হাইকোর্টের বিচারক দুটো কোর্টেরই নাকি গো? না, এখানে শুধুমাত্র রয়েছে যে শুধুমাত্র একটা হাইকোর্টটা করা হবে, আচ্ছা, শুধু হাইকোর্ট জাজেস কারণ সুপ্রিম কোর্টে 65 ইয়ার্স আছে আর হাইকোর্টটা আছে 62 ইয়ার্স আছে। এইটা থেকেও একটা 62 তে আছে, এইটা থেকে মনে রাখার সুবিধা 1862 তে হয়েছিল। 15th অ্যামেন্ডমেন্ট 1965 এ বিচারকদের যে সময়সীমাটাকে বাড়ানো হয় 60 থেকে 62 ইয়ার্স করা হয়। ঠিক আছে, এবারে দেখো 16, এটা 15th হলো, এবারে 16 এটা কত হয়েছিল? 65 16 মানে 1966 হয়েছে। এটা কি হচ্ছে, অনেকটা কিন্তু তোমার যে মৌলিক অধিকারের মধ্যে অনেকটা জায়গা রয়েছে। আমরা কোনোভাবে গিয়ে কোনো একটা জায়গায় আমরা জমায়েত হতে পারি উইদাউট ওয়েপেন্স, নিরস্ত্রভাবে কোনো একটা জায়গায় অংশ নিতে পারি, পার্টিসিপেট করতে পারি, আমরা আমাদের ওপিনিয়নটাকে জানাতে পারি। তো এই যে বাক প্রকাশের স্বাধীনতা, তোমার যেটা বলার আছে তুমি সবার সামনে সেটা বলতেই পারো। আমরা সবাই মিলে কোনো একটা জায়গায় অ্যাসেম্বলি করতে পারি, কোনো একটা জায়গায় জমায়েত হতে পারি, সেইটা কিন্তু করা হয় এই 1966। ঠিক আছে, জিনিস হ্যাঁ 90, ওটা তো কিছু নিষেধাজ্ঞা জারি করা হলো। আর এইটা ফ্রিডম অফ স্পিচটা তো আছে, কিন্তু তার সাথে আরো কি হয় যে আমরা কোনো একটা জায়গায় গিয়ে জমায়েত হতে পারি, নিরস্ত্রভাবে কোনো একটা জায়গায় গিয়ে আমরা পার্টিসিপেট করতে পারি, কোনো একটা সে কোনো সম্মেলন হলো বা কোনো একটা অ্যাসেম্বলি হলো, সেই সব কোনো একটা কংগ্রিগেশন হলো, সেখানে আমরা সবাই মিলে পার্টিসিপেট করতে পারি। এবার আছে 19 কনস্টিটিউশন। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা কবে হয়? 1966। এটা কি হয় যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, নির্বাচন একটা যখন ইলেকশনটা হতো না, তখন তার একটা ট্রাইব্যুনাল ছিল। ঠিক আছে, ওই ট্রাইব্যুনালটাকে রিপিল করে দেওয়া, মানে বাতিল করে দেওয়া, নির্বাচনে যে ট্রাইব্যুনালটা রয়েছে সেটাকে বাতিল করে দেওয়া দিয়ে ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে কি ইলেকশনের একটা ট্রাইব্যুনাল মানে হচ্ছে একটা কি বলবো, একটা বিধিবদ্ধ নীতি বা একটা কিরকম প্রসিডিওর, সেটা আমরা ট্রাইব্যুনাল। ওই ট্রাইব্যুনালটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া, ইলেকশন ট্রাইব্যুনালটাকে বাতিল করে দিয়ে ওটাকে কি করা হলো না, যে সমস্ত কেসগুলো রয়েছে সেই কেসগুলোকে যে ইলেকশন যে ট্রাইব্যুনালটা রয়েছে, ইলেকশন ট্রাইব্যুনালটা বাতিল করে দিয়ে যে ইলেকশন সংক্রান্ত যে সমস্ত কেসগুলো রয়েছে সেটা একটা হায়ার অথরিটির কাছে পাঠানো হবে। মানে যে বডিটা ছিল, ট্রাইব্যুনালটা ছিল, সেই ট্রাইব্যুনালটা বাতিল করে গিয়ে এখন ইলেকশন কমিশন ওটাকে দেবে। ইলেকশন সংক্রান্ত বিধি কাকে পাঠানো হবে? ওটা
এবারে দেখো 21 1967 আর একটা আবার ইম্পর্টেন্ট চলে আসছে 1967 21 কনস্টিটিউশনাল 1967 কি করা হলো সিনথ্রি বলে একটা ল্যাঙ্গুয়েজ জানো তো সিনথ্রি সালটা বলো 1967 এর 21 1967 এর 20 সিনথ্রি বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে নিশ্চয়ই জানো এই সিনথ্রি ল্যাঙ্গুয়েজটাকে আমাদের 8 শিডিউলের মধ্যে রাখা হবে সিনথ্রি বলে একটা ল্যাঙ্গুয়েজ সেটাকে কি করা হলো 8 শিডিউলে জিনিসটাকে ঢোকানো হলো লাস্ট সিনথ্রি বলে একটা ল্যাঙ্গুয়েজ তিনটি অপশন ছিল এর মধ্যে এটাও আছে যে এই 8 শিডিউলের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজটা স্থান পায় হ্যাঁ সেটা হ্যাঁ এখন ইংলিশটাকে কিন্তু কোন আমাদের শিডিউলে রাখা নেই ইংলিশ সব কিছুই আছে সাঁওতালি ডোগরি মারাঠি মাইথিলি সব কিছুই আছে ইংলিশটা কিন্তু নেই ইংলিশ ভাষাকে এই মানে এই শিডিউলের মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে হ্যাঁ। শিডিউলে ইংলিশের কোনো স্থান নেই ইংলিশ 22টার মধ্যে কোনো ইংলিশের কোনো জায়গা নেই অন্য সব কিছু আছে মানে মাইথিলি আছে সাঁওতালি আছে হ্যাঁ কিছু ডোগরি তো সেই হ্যাঁ ইনক্লুড করবে হ্যাঁ ডোগরি আছে আছে সব কিছু আছে কিন্তু ইংলিশটাকে কিন্তু রাখা হয় এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় কোশ্চেনটা আসে এই সিনথ্রিটাকে কবে দেওয়া হয়েছিল এটা একটা জায়গা আমি পড়ে পেয়েছিলাম যে কততম অ্যামেন্ডমেন্টে সিনথ্রিটাকে ইনক্লুডেড করা হয়। ফার্স্ট মনে রাখবে সিনথ্রিটা হচ্ছে না 15তম ভাষা ইয়েস টোটাল তো 22টা ভাষা রয়েছে এটা সিনথ্রিটা কত 15তম ভাষা তারপরে দেখো 1972 25th amendment ঠিক আছে 25th amendment এই 1972 তে অনেকগুলো ইম্পর্টেন্ট আছে এখানে 25th amendment তার থেকেও আমি আরেকটা তোমাদের বলে দিচ্ছি 1972 এর 42 অ্যামেন্ডমেন্টটা খুব ইম্পর্টেন্ট 1972 1972 সালে 1972 বলনি এরপরে কিছু না 20 সেকেন্ড মানে 25 আর 40 সেকেন্ড দুটো 19 সামথিং কিছু হচ্ছে 25th একমাত্র একটাই রয়েছে সেটা হচ্ছে কি যে সম্পত্তির অধিকারটাকে মানে আমাদের যে রাইট টু ডিপিএসপি থেকে বাদ দেওয়া হয়েছে রাইট টু প্রপার্টিটাকে হচ্ছে ডিপিএসপি থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এটা রাইট টু প্রপার্টিটা ডিপিএসপি থেকে বাদ দিল কিন্তু দেখো ডিপিএসপিটা কি ডিপিএসপি তো এটা রাইট টু প্রপার্টিটা ফান্ডামেন্টাল রাইট থেকে বাদ দেওয়া হ্যাঁ ফান্ডামেন্টাল না সেটা আলাদা সেটা যেটা অ্যামেন্ডমেন্টটা রয়েছে 1978 এর 44তম অ্যামেন্ডমেন্ট 1978 এর 44তম অ্যামেন্ডমেন্টে রাইট টু প্রপার্টিটাকে একটা ফান্ডামেন্টাল রাইট থেকে বাদ দেওয়া হয়েছে হ্যাঁ এটা হচ্ছে জাস্ট একটা রাইট টু প্রপার্টিটা ছিল সেখানে কিছুটা মিনিমাইজ করা হয়েছে সম্পত্তির অধিকারটা ছিল সেটাকে সংকোচন করা হয়েছে কিন্তু যখন এই এটা থেকে বাদ দেওয়া হলো রাইট টু প্রপার্টি থেকে যখন মানে ফান্ডামেন্টাল রাইট থেকে যখন বাদ দেওয়া হলো তখন মানে সেটা একদম মানে তোমার একদম মানে কি বলবো বাদ মানে পুরো অ্যাবলিস্ট হয়ে গেল মানে এখন ওটা এখন অনেক সময় প্রশ্ন আসে যে রাইট টু প্রপার্টিটা এখন কি শুধুমাত্র একটা লিগাল রাইট তোমার সম্পত্তি আছে তোমার একটা লিগাল রাইট এটা কিন্তু এই প্রশ্নটাও আছে যে সম্পত্তির অধিকারটাকে কততম সংবিধান সংশোধনে বাদ দেওয়া হয়েছে 1978 সালে 44তম সংবিধান হয়েছে 1978 সালের 44তম সংবিধান এটাকে লিখে রাখো আমি আগের একটা বলে দিলাম লিখে রাখো
এবারে দেখো 1973 তে তুই 40 সেকেন্ডটা বললে না 40 সেকেন্ডটা আচ্ছা 40 সেকেন্ড এটা হচ্ছে 1900 সরি এটা 1972 হবে এটা 1976 হবে আমি আসছি এটাকে পড়াবো হ্যাঁ আচ্ছা পরে করব হুম 40 সেকেন্ড হুম, হুম। সেই 40 সেকেন্ডে হচ্ছে যেখানে আমাদের সোশ্যালিস্ট টোটাল মিনি এবারে হচ্ছে 1973 তে 31st অ্যামেন্ডমেন্ট এটা একটুখানি জানা দরকার আছে 1973 31st অ্যামেন্ডমেন্ট লোকসভার সিট আগে কত ছিল লোকসভার সিটটা কিন্তু আগে ছিল 552টা 552টা থেকে ওটাকে কমিয়ে তোমার ওটাকে 545টা করা হবে 1973 31st অ্যামেন্ডমেন্ট 31st 31তম 552টা ছিলই 552টা ছিল সেখান থেকে ওটাকে করে কত কমে দেওয়া হয়েছে 545 এবং যেটা ছিল একবার সেই মনে রাখবে মানে একটা ক্লাসে তো স্যার ডিসকাস করেছিল যে 104তম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে কি করা হয়েছিল যে সেই অ্যাংলো ইন্ডিয়ানদের যে ব্যাপারটা ছিল যে দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে রাখতে হবে না ওই দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে তো এখন রাখা যাবে না ওটা কিন্তু সেই 104তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ওটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে লোকসভায় যে ছিল না দুটো অ্যাংলো ইন্ডিয়ানকে রাখতে হবে লোকসভায় দুটো অ্যাংলো ইন্ডিয়ানকে রাষ্ট্রপতি নির্বাচন করতো আর একটা হচ্ছে রাজ্যসভায় হচ্ছে 12 জনকে বিভিন্ন রকম ফিল্ড থেকে হচ্ছে দুজন যে অ্যাংলো ইন্ডিয়ানকে ওটা 104তম মনে ছিল না 104তম ছিল সেখান থেকে কি হয়েছিল দুটো অ্যাংলো ইন্ডিয়ানকে এখন আর লোকসভাতে রাখা যাবে কত সাল 25 রিসেন্ট হয়েছে ওটা। 2025 জানুয়ারি এরকম কিছু ছিল 104 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2020 একদম রিসেন্ট হয়েছে ওটা 104তম এটা পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন লেখানো হচ্ছে 1950 জানুয়ারি দেখো এরপরে হচ্ছে খুব ইম্পর্টেন্ট 1976 42 অ্যামেন্ডমেন্ট যেটাকে ও বললো মিনি কনস্টিটিউশন সত্যিকারে হ্যাভক চেঞ্জ করে দেওয়া হয় এই 1976 এর 42 অ্যামেন্ডমেন্ট অনেক কিছু চেঞ্জ করা হয় প্রথম কথা 1976 এর 42 অ্যামেন্ডমেন্টে যেটাকে করা হয়ে থাকে সেটা হচ্ছে কি আমাদের প্রিয়াম্বলটাকে চেঞ্জ করে দেওয়া হয় ঠিক আছে এর আগে একটা কেস আছে 1973 তে একটা কেস আছে কেসটা কি কেশবানন্দ ভারতী কেস কেশবানন্দ ভারতী কেসে এইটা বলে দেওয়া হয়েছিল যে প্রথমে এটাই বলা হয়েছিল যে কনস্টিটিউশনে যা কিছু চেঞ্জ হোক প্রিয়াম্বলকে কোনোদিনও চেঞ্জ করা যাবে না ইন্ডিয়া ইজ এ সভার্জেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক এই যে কথাটা এইটাকে কিন্তু কোনো মতে তুমি চেঞ্জ করতে পারবে না প্রিয়াম্বলে এটা ছিল যদিও সোশ্যালিস্ট সেকুলার রিপাবলিক এই কথাটা কিন্তু পরে অ্যাড হয়েছে ঠিক আছে কিন্তু এইটা কেশবানন্দ ভারতী কেসের পর সুপ্রিম কোর্ট এটা বলে দিল যে প্রয়োজন বুঝে প্রিয়াম্বলটাকে চেঞ্জ করতে হবে প্রিয়াম্বলটা চেঞ্জ করার জন্যই এই 1976 সালের 42তম সংবিধান সংশোধনে কি করা হলো সোশ্যালিস্ট সেকুলার আর ইন্টিগ্রিটি এই কথাটা আনা হলো সোশ্যালিস্ট সেকুলার রিপাবলিক সোশ্যালিস্ট সেকুলার এই তিনটে কথাকে প্রিয়াম্বলে আনা হলো সোশ্যালিস্টও ছিল না সেকুলারও ছিল না রিপাবলিকও ছিল না উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া প্রথমে লেখা থাকে বইয়ের সেই প্রথমে লেখা থাকে দেখো নি যেটা আমাদের ইউএসএ থেকে নেওয়া হয়েছিল ইন্ডিয়া ইজ দ্য সোভার্জেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক ঠিক আছে প্লাস হচ্ছে এই 1976 সময় 42তম সংবিধান সংশোধনে আর কি করা হলো 10টা ফান্ডামেন্টাল ডিউটি হলো না ফান্ডামেন্টাল ডিউটিগুলো তো হলো যে 10টা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হলো
10টা ফান্ডামেন্টাল ডিউটিটা কোথা থেকে নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিটা ইউএসএসআর থেকে, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া, এখান থেকে নেওয়া হয়েছিল 10টা ফান্ডামেন্টাল ডিউটি। এই 1976 সালে 42তম সংবিধান সংশোধনে 10টা ফান্ডামেন্টাল ডিউটিকেও অ্যাড করা হয়। 42তম সংশোধনটা খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। এটাকেই তো একদম মানে মিনি কনস্টিটিউশন বলা হয়। বিশাল চেঞ্জ করে দেওয়া, বিশাল change। হ্যাবক চেঞ্জ করে দেওয়া হবে। এটা থেকে আসেও কোয়েশ্চেন। অনেকবার কোশ্চেন আছে। এই কথাটাই শুধু দিয়ে দেওয়া সোশ্যালিস্ট সেকুলার, এটা কবে করা মিনি হয়েছিল? কনস্টিটিউশন হিসেবে আসে কেশবানন্দ ভারতী। এবং কোন কেসটার জন্য আমাদের প্রিয়াম্বলটাকে চেঞ্জ করা হলো এটা আছে। বা অনেক সময় এই কোশ্চেনটা তো আমি প্রতিবারই দেখেছি যে রাইট টু প্রপার্টিটা কততম সংবিধান সংশোধনটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল? 1978 সালের 44তম সংবিধান। এই জন্য দুটো কেস আছে, একটা বেরুবার কেস আছে 1963, ওই তাতে বলেছিল যে ইজ নট এ পার্ট, প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। আর তারপরে 1973 তে এইটাতে কেশবনাথ ভারতী কেসটা বলেছিল প্রিয়াম্বল ইজ part of the সাবজেক্ট টু অ্যামেন্ডমেন্ট। হ্যাঁ, এটা সাবজেক্ট টু অ্যামেন্ডমেন্ট। হ্যাঁ, এটাকেও কিন্তু এটাকে Change করা যায়। হ্যাঁ, যেটা ওটা যেটা 1963 যেটা কেস ছিল ওটা তো বলেছিল যে প্রিয়াম্বলটা কোনো পার্টি না। পার্টি যেটা পার্টি না সেটাকে তো চেঞ্জ করার কোনো ব্যাপারই নেই। কিন্তু এটা কেশবানন্দ ভারতী কেসের পরে বলা হলো যে না, প্রিয়াম্বলটাও একটা কনস্টিটিউশনাল পার্ট। মেবি সাবজেক্ট টু চেঞ্জ। খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো, আমি এটাও বলে দিলাম 1978 এ বলে দিলাম 44তম সংবিধান সংশোধনে সম্পত্তির অধিকারটা বাদ দেওয়ার কথা বলেই দিয়েছি। না 42 তো বলেছে 44 42 তো এইটা 1976 সালে 42তম সংবিধান। এটা তো সম্পত্তির অধিকারের কথা বলছি। 40 ভুল করে দিয়েছি। ঠিক করেছো, এটা কেটে দিলাম। 1972 হবে না, 1978 এই বেশি আছে। এবারে 1987 এ 55th অ্যামেন্ডমেন্ট, কি বলে 1987 এ 55th অ্যামেন্ডমেন্ট অরুণাচল প্রদেশের যে গভর্নর, তার গভর্নরের তো একটা পাওয়ার এমনিই থাকে, কিন্তু যদি গভর্নরকে স্পেশাল পাওয়ার দেওয়া হয় সেটা একটু চিন্তা করতে হবে। ঠিক আছে, 1987 এর 55তম অ্যামেন্ডমেন্টে কি করা হলো? অরুণাচল প্রদেশের গভর্নরকে স্পেশাল পাওয়ার দেওয়া হলো। স্পেশাল পাওয়ার দেওয়া, যেমন তোমাকে নাগাল্যান্ডটা পড়িয়েছিলাম না, নাগাল্যান্ডে করে কিছুক্ষণ আগে পড়ালাম, সেই রকম। আর একটা এখানে খুব ইম্পর্টেন্ট, 1989 61 অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, 61 অ্যামেন্ডমেন্টে কি করা হয়েছিল? ভোট দেওয়ার বয়সটা 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা খুব আসে। আর কার সময়? মানে অটল বিহারী বাজপেয়ী ছিল নাকি? 89 এ না 89 89 তো কে ছিল? ভোটারের কে ছিল? এটা 89টা কে ছিল? 89টা তো তোমার ইন্দিরা গান্ধীর সময়কাল হয়েছে, রাজীব গান্ধী। রাজীব গান্ধী। এটা কোয়েশ্চেনটা আসে। হ্যাঁ, হ্যাঁ। সেই সময় প্রধানমন্ত্রী কে ছিল? হ্যাঁ হ্যাঁ, প্লাস এইটা হ্যাঁ 1984 থেকে তো রাজীব গান্ধী ছিল। ইন্দিরা গান্ধী তো হয়ে গেল, ইন্দিরা গান্ধী তো এটা শেষ হয়ে গেল 84 এ কত কে হলো? রাজীব গান্ধী তো এলো। বেশি দিন ছিলেন না, রাজীব গান্ধী বেশি দিন ছিল না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিন্তু এই সময়টা তো রাজীব গান্ধী ছিল। এবার দেখে নেবে এটা। এইটা আর একটা সময় আসে, আর একটা ইম্পর্টেন্ট, সিভিল সার্ভিসের যে বয়সটা 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়, সেটা কার সময়? সিভিল সার্ভিস পরীক্ষার যে এক্সটা, সেটা 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়, সম্ভবত লর্ড লিটন। ইয়েস, দুটো কোশ্চেন খুব আসে। সিভিল সার্ভিস পরীক্ষার বয়সটা 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়, আর এইটা এই যে ভোটার কার্ড
দেখো একটা কথা, আমি একটা কথা বলে দিই, যে ভোটার কার্ডটা এখন হচ্ছে, আমরা ভোটার কার্ডটা ইউজ করছি, কিন্তু কে এটার হচ্ছে উদ্যোগটা নিয়েছে? এটা অনেকদিন আমি একটা লেকচার শুনেছিলাম, সেখানে একটা স্যার বলছে টিএন সেশন বলে একটা যে ভদ্রলোক, টিএন সেশন, টিএন সেশন, টিএন সেশনেই তখন উনি কি ছিলেন, উনি একজন ইলেকশন কমিশনার ছিলেন, যেমন চিফ ইলেকশন কমিশনার থাকে, উনি একজন চিফ ইলেকশন কমিশনার ছিলেন। তো উনি সিভিল সার্ভিস কবে ক্র্যাক করেছিলেন? 21 ইয়ার্স। এবং ওনার মাথা থেকে এই জিনিসটা বেরিয়েছিল যে প্রত্যেককে একটা করে ভোটার কার্ড। ঠিক আছে, তাহলে 1989 এর 61 অ্যামেন্ডমেন্টে এটাকে 21 থেকে 18 করে দেওয়া। ঠিক আছে, একবার দেখে নেবে সেই সময়টা দ্য দেন প্রাইম মিনিস্টার কে ছিল। Who was the prime minister on 1989? On 1989. বিশ্বনাথ বিশ্বনাথ রাজবাড়ি তার আগেই বলে মারা যায়, কিন্তু 1 কি 1.5 বছর ধরে ছিলেন। পিপি শ্রী বিশ্বনাথ প্রতাপ সিং। কি হলো, যেটা 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া। এরপরে দেখো 1990 65 অ্যামেন্ডমেন্ট, 1965 অ্যামেন্ডমেন্ট, 1990 সালে 65 অ্যামেন্ডমেন্ট এসসি এসটিদের জন্য একটা জাতীয় কমিশন গঠন করা হয়। এসসি এসটি সংবিধানের একটা পার্টে, মানে যেটা আছে ল্যাঙ্গুয়েজের আগের পার্টটা এসসি এসটিদের জন্য দেওয়া হয়। তখন এসসি এসটিদের যে নিয়মটা ছিল, মানে আমার বাবা যদি এসসি এসটি হয় তাহলে তার ছেলেও সেই সুবিধাটা পাবে, তো তারপরে তো আর কেউ পাবে, এটাই তো ছিল আগে। তারপরে তো শুনেছিলাম যে রাজীব গান্ধী যদি কেউ এসসি কার্ড করতে চায়, এসসি সার্টিফিকেট করতে চায়, ফার্স্ট অফ অল সেখানে কোনো একটা প্রুফ করাতে হবে যে তাদের জেনারেশনে কেউ এসসি ছিল। একদম প্রুফ করাতে হবে, মানে কিন্তু তুমি বললে হবে না। আমি যেটা প্রথমে শুনেছিলাম একদম পুরো খাতা কলমে দেখাতে হবে। আম্বেদকর ফার্স্টে যেটা নিয়মটা বার করেছিলেন যে আমার বাবা যদি এসসি এসটি হয়, বাবাও সেই সুবিধাটা ভোগ করবে, তার সাথে ছেলে পাবে সেই সুবিধা ভোগ করবে, তারপরে আর জেনারেশনে কেউ পাবে না। তো এটা কি ছিল কোনো সময়? না, এরকম তো কোনো ব্যাপার না। তো তারপরে মানে হয়, মানে ওটাকে কি বলে, প্রত্যেক বছর ওটা বাড়িয়ে যায়, রিনিউ হয় ব্যাপারটা, প্রত্যেক 10 বছর অন্তর ওটা রিনিউ। যেটা আমাদের ওই রকম কোনো নিয়ম নেই। আমার একটা কথা হচ্ছে, আমাদের জেনারেশনের মধ্যে একজন এসসিকে করতে হবে। এবারে সেই জায়গা থেকে কি হচ্ছে, তার যে হেয়ার্সগুলো রয়েছে, মানে তার ছেলে বা তার যে হেয়ার্সগুলো রয়েছে, সেই হেয়ার্সগুলো কিন্তু তার বেসিসে নিজেদের একটা সার্টিফিকেট করতে হবে। যেমন ফার্স্ট অফ অল ওবিসি ক্যান্ডিডেট হতে গেলে তাকে আগে ফার্স্টে প্রুভ করতে হবে যে তুমি কি কাস্ট রয়েছে। কাস্ট মানে কি এইরকম কাস্ট নয়, সেখানে কাস্ট এই না, ঠিক আছে। কাস্ট বলতে সেই অনেকগুলো রয়েছে, যেমন যারা সেই হ্যাঁ সেই রকম একটা প্রুভ করাতে হবে, নিজে বললে হবে, সেটা প্রুভ করাতে হবে। সেটা তোমার বংশ পরম্পরায় দেখিয়ে কি করতেন তারা, একটা ডকুমেন্টেশন। তো সেই এসসি এসটিদের জন্য এটাকে করে দেওয়া, ঠিক আছে। 65 অ্যামেন্ডমেন্টে 1990 সালে এসসি এসটিদের জন্য জাতীয় কমিশন গঠন করা হয়। এসসি এসটিদের জন্য কি করা হয় বলতে? এসসি এসটিদের জন্য একটা ন্যাশনাল কমিশন গঠন করা হয়। আর বেশি নেই, এগুলো বললে এনাফ তো নাকি? হ্যাঁ, জেনারেলি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট খুব একটা পরীক্ষা আসে না। হ্যাঁ আসে খুব, হ্যাঁ যদি এখন খুব ডিপে কোশ্চেন করে তখন কিন্তু কিছু কিছু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দিতে পারে। যেমন এই যে ভোট দানের বয়সটা 21 থেকে 18 না দেওয়ার কিছু নেই, ঠিক আছে, দিতেও পারে। যেগুলো মেন যে জিনিসগুলো আছে সেগুলোকেই করিয়ে দিচ্ছি। 104টা যেটা রয়েছে সেটাকে দিতে পারে, এটা তো হয়েছে। আচ্ছা, এইটা আর একটা খুব ইম্পর্টেন্ট, দেখো
86th অ্যামেন্ডমেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা, 2002 সালে হয়েছিল এটা। কি করা হয় যে 6 থেকে 14 বছর পর্যন্ত, ইয়েস 6 থেকে 14 বছর পর্যন্ত ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2002 সালে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। 21A তে সেটা করা হয়েছে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 21A তে। যখন ইমার্জেন্সি জারি করা হয় তখন দুটো জিনিসকে কিন্তু কোনো মতেই তুমি আপলিফ্ট করতে পারো না, একটা 20 আর 21। 20টা হচ্ছে কি গ্রেপ্তারি পরোয়ানা, আর যেটা রয়েছে 21, ঠিক আছে 21 মানে হচ্ছে কি যেটা জীবন ও স্বাধীনতার অধিকার। যখন আমাদের ইমার্জেন্সি জারি করা হয় না তখন আমাদের তো মৌলিক অধিকারগুলোকে কি করা হয় সেই সময়টা পোস্টপোন করে দেওয়া হয়, কিন্তু দুটো মৌলিক অধিকার রয়েছে যেটা ইমার্জেন্সির সময় কিন্তু পোস্টপোন করা যায় না, সেটার মধ্যে একটা 20 আর একটা 21। 21-এর এটা কিন্তু নয়, 21-এর এটা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, 21টা 20 আর 21টাকে কিন্তু কিছু করা যাবে না। আর্টিকেল চেঞ্জ করা যায় ইমার্জেন্সি কন্ডিশন জারি করে। এখান থেকে সেটা একটা কোয়েশ্চেন দেখছিলাম, প্রথম জরুরি অবস্থা কবে শুরু হয়? 1967 এ বলি। হ্যাঁ 1962-তে একটা ইন্দো চীনা ওয়ার হয়, সেই সময় থেকে তো ইমার্জেন্সিটা স্টার্ট করা হয়। প্রথম জারি কবে হয়? ওখানে 1962 দিয়ে কি আনসার হবে না 1967? 1967 এর আগেও তো একটা হয়েছিল 1962। হ্যাঁ ইন্দো চীনা ওয়ারটা, ইন্ডিয়ার সঙ্গে চায়নার যে ওয়ারটা হয় তখন একটা ইমার্জেন্সি জারি করা হয়েছিল। 1966-এ একটা হয়েছিল, ঠিক আছে। তারপরে আর একবার হচ্ছে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ওয়ারটা হলো 1971 না 75-এ, ওই সময় 3বার মনে হয় জলসে জারি করা হয়। শুধু বলে ফিনান্সিয়াল আর্থিক অবস্থাটা একবারও জারি করা হয় না। ফিনান্সিয়াল ইমার্জেন্সিটা এখন পর্যন্ত আমাদের জারি করা ওইটা একটা কোয়েশ্চেন। হ্যাঁ এখন পর্যন্ত কোনটা, কোন emergency টা না আর একটা কোশ্চেন আছে যে এর মধ্যে মানে ন্যাশনাল ইমার্জেন্সি কবার জারি করা হয়েছে? 3বার। 1962, হ্যাঁ, 66, হ্যাঁ, 67, 71। হ্যাঁ কোন এমার্জেন্সি? ন্যাশনাল ইমার্জেন্সি 352 ন্যাশনাল, 356 স্টেট, 360 হচ্ছে ফিনান্সিয়াল। 352, 356, 4 যোগ করো সবার সাথে 60। 52 এইভাবে মনে রাখতে হবে, 4 করে মনে থাকবে, +4 +4। এখানে লিখছি পরে বলছিলাম স্টেট আর ফিনান্সিয়াল। লাস্ট একটা এটাকে করিয়ে দিই, এইটা একবার কোশ্চেন এসেছিল বলেই করাচ্ছি। 2015 সালে 100তম অ্যামেন্ডমেন্ট, এটা কি হয় না ভারত আর বাংলাদেশের মধ্যে একটা হচ্ছে কি যে ছিট মহলটা রয়েছে, ছিট মহলটা ছিল না ভারত আর বাংলাদেশের মধ্যে যে একটা মানে ওদের একটা জায়গা ছিল ছিট মহল, বাংলাদেশে তো রয়েছে। ছিটমহলটার একটা হস্তান্তর নিয়ে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে। এইটা 2015 সালে হচ্ছে 100তম অ্যামেন্ডমেন্টে কি করা হলো যে ছিটমহল মাধ্যমে কি করা হলো ওটাকে হস্তান্তর করা হলো, মানে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা বর্ডার চুক্তি হলো ফার্স্ট অফ অল, প্লাস হচ্ছে ছিটমহলটাকে একটা হস্তান্তর করা হলো দুজনের মধ্যে। কে কতটা পার্টটা নেবে এই শুধু করে এইটুকু কোশ্চেনটা দিয়েছিল বলেই বলছি, ছিটমহলটাই দিয়েছিল, ছিটমহলটা একটা ওয়াটার ট্রিটি পদ্মা নদী, শুধু এইটুকু কোশ্চেন দিয়েছিল ছিটমহলটা। বাবা এটা তো কোনো শুনিনি। হ্যাঁ ছিটমহলটা রয়েছে এবং সেটাকে দিয়েছিল কোশ্চেনটা কোন দুটো দেশের মধ্যে, ঠিক আছে। আমি ব্যাপারটা হচ্ছে কি যাদের মধ্যে ছিটেছে না জায়গার নামে এরকম বাবা রে, মানে কত ডেপথে করে দেখাচ্ছে না, দেখো আমি এত বলে বলি ছিটমহলটা হস্তান্তর হবে কি কতটা ভাগ করবে সেটা ওয়াটার ট্রিটি পদ্মা আর গঙ্গার মাছ নিয়ে যে মানামানিটা হয় শুধু এইটুকু কোশ্চেনটা দিয়েছিল। ওই মাছটা নিয়েও তো খুব হয়, মানে ট্রিটি এই ব্যাপারটা যেমন ওই
গোবিন্দ বল্লভ সাগর, হ্যাঁ গোবিন্দ বল্লভ সাগর। ওটা বোধহয় কাবেরী। অনেক না, কাবেরী না গোবিন্দ বল্লভ সাগরটা কি ছিল? কাবেরী নদী থেকে। কাবেরী দেবো গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ বল্লভ সাগর কৃষ্ণ নদী? তো, হয়ে গেছে। হুম। এই ছিল আজকে সেশন। আর লাস্ট একটা মনে রাখবে, 104তম অ্যামেন্ডমেন্ট আগে বলে দিয়েছি। থ্যাংক ইউ।